নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। ভাবছি ছাগল চড়াতে গাবা যাব, মানে ব্রিসবেন অস্ট্রেলিয়ার। যা পিচ বানাচ্ছে না ভাই তারা থার্ড টেস্টের জন্য, একদম সবুজ পিচ বানিয়েছে। পিচে রীতিমতো ঘাস আছে, ছাগল চড়তে পারবে। মানে একটা স্পাইসি পিচে কিন্তু আমাদের থার্ড টেস্ট ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া হতে চলেছে। কি কি আমরা এক্সপেক্ট করতে পারি ব্রিসবেন থেকে, সেই সব বিষয়ে আমরা আলোচনা করব এবং তারই সঙ্গে কলকাতা নাইট রাইডার্সকে নিয়েও আমরা কথাবার্তা বলবো। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতেও ভুলো না। ফার্স্টে যদি আমরা একটু আইপিএল নিয়ে কথা বলি, কেকেআর আপডেটস নিয়ে কথা বলি, তো যা ভয় ছিল সেটাই হলো। অ্যান্ড্রিক নরকিয়াকে নিয়ে একটুখানি প্রথম থেকে আমরা সন্দিহান যে কতটা কি করবে। নরকিয়া যদিও ভালো ফর্মে ফিরছিল এবং পুরো ফিট নরকিয়া যদি থাকে সে কিন্তু রীতিমতো আগুন লাগাতে পারে, যদি 150-এর উপর গতিতে কন্টিনিউয়াসলি বল করতে পারে। এবং ধীরে ধীরে কিন্তু নরকিয়া সেই জায়গাতে আসছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যতবারই অ্যান্ড্রিক নরকিয়া ভালো খেলতে যায় তার জন্য সমস্যা হয়ে যায় চোট, এবং চোট থেকে ফিরে স্ট্রাগল করে, যেটা লাস্ট ইয়ার করেছিল। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু আবারও ইনজিওর্ড হয়ে গিয়েছে অ্যান্ড্রিক নরকিয়া। পাকিস্তান বনাম সাউথ আফ্রিকা টি-20 সিরিজ হচ্ছে, এই সিরিজে কিন্তু অ্যান্ড্রিক নরকিয়ার খেলার কথা ছিল, বাট সে কিন্তু নিজের বাঁ পায়ের বুড়ো আঙুল ফাটিয়ে ফেলেছে, ভেঙে ফেলেছে। ফলে কিন্তু অ্যান্ড্রিক নরকিয়া এই সিরিজ থেকে ছিটকে গিয়েছে, যেটা অবশ্যই খারাপ ব্যাপার যে আবার ইনজিওর্ড হয়ে গিয়েছে। আর এই চোট সমস্যাটা সবসময় অ্যান্ড্রিক নরকিয়ার থাকি। আমার তো মনে হয় কলকাতা নাইট রাইডার্সের একটা রিপ্লেসমেন্টের দিকেও তাকিয়ে থাকা উচিত, রেখে দেওয়া উচিত একটা রিপ্লেসমেন্ট অপশন। যদি পুরোপুরি ফিট না হতে পারে সেক্ষেত্রে নর্মালি দেখো, যে ইনজুরিটা লেগেছে হয়তো 1 থেকে 2 মাসের মধ্যে সে পুরোপুরি ফিট হয়ে যাবে আইপিএল শুরুর আগে, বাট তারপর আবার সে ইনজিওর্ড হতে পারে, তার ফিটনেস নিয়ে সমস্যা হয় রীতিমতো। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে আই থিঙ্ক কেকেআর কিন্তু বিকল্প অপশন দেখে রাখতে পারে। মানে লাস্ট ইয়ারই আমরা এটা আলোচনা করছিলাম আইপিএল অপশনের পর থেকে, যে যদি কোনো রকম বিকল্প অপশন আসে কেকেআরের ফিল সল্টকে নিয়ে আসা উচিত। আগেরবার মুজিবকে নিয়ে এরকম চলছিল, তো মুজিবের জায়গায় ফিল সল্টের নাম আমরা বলছিলাম, পরে রয়ের জায়গাতে এসেছিল। তবে এখানে আমার মনে হয় কেকেআরের কিন্তু মেনলি নভিনুল হকের সঙ্গে একটু কথাবার্তা বলে রাখা উচিত। নভিনুল হক এমন একটা প্লেয়ার যে অবশ্যই আইপিএলে খেলার ডিজার্ভ করে, তার মধ্যে সেই স্কিল সেট আছে, যে কিন্তু যে কোনো সিচুয়েশনে বল করতে পারে। মেনলি আমরা তাকে ডেথে এবং মিডিল ওভারই আইপিএলে বেশি বল করতে দেখেছি, বাট সে নতুন বলেও সমান এফেক্টিভ হতে পারে এবং তার নিজের ওপর কনফিডেন্স আছে। হেডকে সেই ওয়ার্ল্ড কাপে বোল্ড করেছিল এবং সেখানেই মানে নিকোলাস পুরানো একটা টুইট করেছিল যে নভিনুল হক নাকি আগেই বলেছিল যদি হেডের সামনে আমাকে নতুন বলে বল করতে দেয় আমি তাকে বোল্ড করবো। সেই লেভেলের কনফিডেন্স তার মধ্যে আছে। ফলে কিন্তু নতুন বলেও সে এফেক্টিভ হতে পারে, মিডিল ওভারেও বল করতে পারে, ডেথ ওভারেও বল করতে পারে। যদি অ্যান্ড্রিক নরকিয়া ইনকেস পুরোপুরি ভালো ফিটনেসে না থাকে, কেকেআরের কিন্তু নভিনুল হককে টার্গেট করা উচিত, কারণ সে এমন একটা বোলার যে সব সিচুয়েশনে বল করে তোমাকে দেবে। ইভেন হতে পারে নরকিয়ার থেকেও বেশি এফেক্টিভ হতে পারে। বাকি দেখো বার্গার টাইপের বোলার আছে, তবে বার্গার যে নতুন বলে সুইং সেই টাইপের যদি এবিলিটির দরকার হয় সেটা করার জন্য স্পেন্সার জনসন আছে, বার্গারের থেকে বেটারই করতে পারবে। সেই জায়গাতে এমন একটা বোলার দেখো, নর্মালি যদি নরকিয়া ছিটকে যায় স্পেন্সার জনসন হয়তো কেকেআরের ফার্স্ট টিমের বোলার হয়ে যাবে, সেখানে কিন্তু নভিনুল হক অ্যাজ এ ব্যাকআপ ভালো অপশন হতে পারে। নরকিয়ার মতো তার গতি অবশ্যই নেই, বাট সব সিচুয়েশনে বল করতে পারে। আর যদি গতির দরকারই হয় 150 স্পিডে বল করার জন্য উমরান মালিক আছে, তাকে খেলাও, সেখানে ওপরের দিকে একটা বিদেশি ব্যাটসম্যান খেলানোর অপশন বেড়ে যাবে। সেই অপশনগুলো কিন্তু কেকেআরের কাছে আছে। তো আই থিঙ্ক এই সময় দাঁড়িয়ে যদি নরকিয়া পুরোপুরি ফিট না হয়, নভিনুল হক কিন্তু কেকেআরের জন্য একটা আদর্শ অপশন হতে পারে। আর যদি একদম নরকিয়া টাইপেরই বোলার যদি নরকিয়া ফিট না হয়ে আনতে চায়, সেখানে হয়তো একটুখানি ওয়েস্ট ইন্ডিজ কানেকশনের জন্য আলজারি জোসেফের দিকেও যেতে পারে কেকেআর ম্যানেজমেন্ট। বাট আই ফিল যে নরকিয়ার বদলে কিন্তু নবীন দুর্দান্ত অপশন হতে পারে, কেকেআরের জন্য পারফেক্ট ফিট হতে পারে। তবে এখন আমরা ওয়েট করি, চোট লেগেছে, আশা করছি সেরে যাবে এবং আইপিএল এটাকে পুরোপুরি ফিট হয়ে যাবে। যদি না হয় নবীনকে কিন্তু টার্গেট করা যেতেই পারে কেকেআরের তরফ থেকে। বাকি তোমরা জানিও তোমাদের কি মনে হয় যে যদি নরকিয়া ফিট না হতে পারে কে বেস্ট অপশন হবে কলকাতার জন্য। গাইস, ভিডিওতে কোনো আগে তোমাদের জানাবো যে ক্রিকেট খেলাটা কিন্তু আরো এক্সাইটিং হয়ে যায় পারি ম্যাচ নিউজের সাথে। তো যদি তোমাদের ক্রিকেট খেলা দেখার এক্সপিরিয়েন্সটাকে একটা অন্য লেভেলে নিয়ে যেতে চাও, নেক্সট লেভেল করতে চাও, তাহলে কিন্তু এখনই তোমরা চলে যাও পারি ম্যাচ নিউজের ওয়েবসাইটে। তো পারি ম্যাচ নিউজ কিন্তু হচ্ছে ইন্ডিয়ার সব থেকে বড় স্পোর্টস ফ্যান কমিউনিটি, যেখানে তোমাদের মধ্যে সব আর কি প্যাশনেট ফ্যানেরা এসে এক হয়ে যেখানে চলে কিন্তু সবার আগে আপডেট, লেটেস্ট আপডেট পাবে এখানে, তার সঙ্গে ইনডেপথ অ্যানালিসিস প্রত্যেকটা গেমের, সেই সব কিন্তু তোমরা পারি ম্যাচ নিউজে পেয়ে যাবে। আর সেটা কিন্তু ক্রিকেটের সঙ্গে সঙ্গে বাকি সব স্পোর্টসেরও, যেহেতু এটা ইন্ডিয়ার ওয়ান অফ দ্য টপ স্পোর্টস ব্লগ। তো এখানে তোমরা যে কোনো ধরনের স্পোর্টসের কিন্তু মানে রিলেটেড আপডেট সবার আগে পেয়ে যাবে। এটা সমস্ত রকম স্পোর্টস আপডেটের জন্য একদম গো টু প্ল্যাটফর্ম, যেটা কিন্তু বিভিন্ন সেলিব্রিটি, টপ যারা অ্যাথলিট তারাও কিন্তু ট্রাস্ট করে। তো পারি ম্যাচ নিউজ কিন্তু হতে চলেছে তোমার আলটিমেট পার্টনার ক্রিকেট এবং বাকি সব আপডেটস এর জন্য।
তো গাইস, আবার যদি আমরা মেন টপিকে ফিরে আসি, আমরা এবার কথা বলবো ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া থার্ড টেস্ট নিয়ে। তো এবার কিন্তু ব্রিসবেন গাবায় এই টেস্ট ম্যাচটা হতে চলেছে। আর অস্ট্রেলিয়াতে টেস্ট ম্যাচ হলে যেটা স্পেশালিটি, সেই ভোরবেলায় উঠে খেলা দেখা, এই ঠান্ডায় কাঁপতে কাঁপতে, সেটা কিন্তু আবার এই টেস্ট ম্যাচ থেকে শুরু হতে চলেছে। এই টেস্ট ম্যাচটা কিন্তু সকাল 5:50 থেকে শুরু হবে। ব্রিসবেন গাবা, গাবা নামটা শুনলেই মনে পড়ে যায় টুটা হে গাবা কা ঘমন্ড, সেই সিডনিতে টিম পেইনের ডায়লগ গাবায় চলো আমরা দেখে নেব। আর তারপর গাবায় গিয়ে সিরাজ, নটরাজন, নবদীপ সাইনি, ওয়াশিংটন সুন্দরের মতো একটা ইনএক্সপিরিয়েন্স বোলিং অ্যাটাক নিয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়া, কি ম্যাচ গিয়েছিল। সেই গাবাতেই কিন্তু এবারে থার্ড টেস্ট হতে চলেছে। আর গাবা, যেটাকে অস্ট্রেলিয়া নিজেদের ঘর মনে করে, যে এখানে আমরা সব অপোনেন্টকে হারাবোই, সেখানে গিয়ে ইন্ডিয়া হারিয়ে এসেছে, তারপর ওয়েস্ট ইন্ডিজও হারিয়েছে। এবার সেই জন্য কিন্তু অস্ট্রেলিয়া এবারে নাকি 25শে ডিসেম্বরের আগে টেস্ট ম্যাচটা গাবাতে রেখেছে। অস্ট্রেলিয়ানদের মনে হয় যে গাবার উইকেট ক্রিসমাসের আগে সব থেকে বেশি লাইভলি থাকে, ক্রিসমাসের পর গেলে একটু উইকেট শুকনো হয়, সেখানে ফাস্ট বোলারদের অতটা হেল্প থাকে না, সেটাই নাকি আগেরবার তারা হেরে গেছিল, তার কারণ হিসেবে হয়তো ভাবছে। তো ক্রিসমাসের আগে রেখেছে এবং পিচ বানাচ্ছে একদম সবুজ, মানে একদম ফাস্ট বোলারদের জন্য স্বর্গ। তো সেই জায়গাতে দাঁড়িয়ে মানে রীতিমতো এমন একটা ম্যাচ হয়তো হতে চলেছে যেটা আবারও 2-3 দিনের মধ্যে শেষ হতে পারে। ফাস্ট বোলাররা প্রচুর প্রচুর উইকেট পাবে এবং আবারও স্টার্ক, কামিন্স, তার সঙ্গে যদি বোল্যান্ড বা হ্যাজেলউড কে খেলবে কে জানে, হ্যাজেলউড পুরোপুরি ফিট হয়েছে কিনা, তাদের জন্য আবার মজা হতে চলেছে। ইন্ডিয়ান ব্যাটসম্যানদের জন্য আবার কিছুটা কপালে দুঃখ আছে, কিন্তু ব্যাপার হচ্ছে এই টাইপের উইকেট দিলে কিন্তু ইন্ডিয়ার মতো টিমও এনজয় করবে, জাসপ্রীত বুমরাও এনজয় করবে। আমরা যেমন দেখেছি আমাদের ভারতীয় কন্ডিশনে আমরা যখন একদম স্পিন ট্র্যাক দিয়ে দিই, সেখানে নিউজিল্যান্ডের আজাজ প্যাটেলের মতো বোলারও সমান ইফেক্টিভ হয়ে যায়। সেখানে কিন্তু এই টাইপের উইকেটে বুমরা টাইপের বোলারও কিন্তু রীতিমতো ডেঞ্জারাস হয়ে উঠবে, কিন্তু বুমরাকে সঙ্গ দেবে কে, সেটা আর কি ইন্ডিয়ার জন্য সব থেকে বড় প্রশ্ন। যে একা বুমরা তো আর ম্যাচ জিতে পারবে না, সেখানে স্বামীর মতো একটা প্লেয়ার থাকলে খুব ভালো হতো, বাট মনে হয় না এই বর্ডার গাভাস্কার ট্রফিতে আমরা স্বামীকে দেখতে পাবো। স্বামী তো এখন বিজয় হাজারেও মানে বাংলার হয়ে খেলবে শুনছি, সেখানে তাকে হয়তো ম্যানেজমেন্ট ডাকছে না সেখানে। সেই জায়গাতে দাঁড়িয়ে বুমরা, সিরাজ দুটো ফাস্ট বোলিং অপশন, থার্ড একটা ভালো কোয়ালিটির ফাস্ট বোলার কিন্তু চাই। সেখানে কি হর্ষিত রানা, সে কি আবারও একটা সুযোগ পাবে, নাকি তার জায়গায় আকাশদীপকে নিয়ে আসবে? আকাশদীপ কিন্তু যথেষ্ট ভালো বোলিং ইন্ডিয়াতে করছিল এবং সেও সুযোগ ডিজার্ভ করে। হর্ষিত প্রথম টেস্টে ভালো বোলিং করেছে, নিঃসন্দেহে ভালো বোলিং করেছে, দ্বিতীয় টেস্টে কিন্তু একটু ঝুলিয়েছে। এবার ব্যাপার হচ্ছে যে লাল বলে কিন্তু আবার তৃতীয় টেস্ট হতে চলেছে এবং সেখানে কি প্রথম টেস্ট লাল বল, সেখানে হর্ষিত ভালো বোলিং করেছে, সেই পারফরমেন্সে কি হর্ষিতকে থার্ড টেস্টেও চান্স দেবে? যে পিঙ্ক বল টেস্ট, পিঙ্ক বলে খুব একটা এক্সপিরিয়েন্স নেই, সেই জন্য খুব ভালো চলেনি, এটা একটা ভাবনা চিন্তা থাকতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি হর্ষিতের জন্য যেটা নেগেটিভ হয়ে গিয়েছে, হর্ষিতকে এই টিমে চান্স দেওয়া হচ্ছিল তার একটা মেন কারণ বোলিংয়ের পাশাপাশি হর্ষিত অলরাউন্ডার, ব্যাট হাতে সে যদি 20-25 রান অ্যাড করতে পারে সেটা টিমকে বেনিফিট দেবে, সেটা একটা মেন কারণ হর্ষিত রানাকে খেলানোর। বাট হর্ষিতের ব্যাট থেকে সেই ব্যাটিং আসেনি, ব্যর্থ হয়েছে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু হর্ষিতের জায়গাটা নিয়ে প্রশ্ন থাকছে। সেখানে আকাশদীপকে এই টেস্টে একটা দেখার সম্ভাবনা থাকছে, বাট ব্যাপার হচ্ছে যে এই টেস্টে কি ইন্ডিয়ার স্পিনার নিয়ে যাবার দরকার আছে, সেটাও একটা প্রশ্ন। কারণ যেরকম পিচ বানাচ্ছে সেখানে ইন্ডিয়া হয়তো 4টে প্রপার ফাস্ট বোলিং অপশনের সঙ্গেই চলে যেতে পারে কোনো স্পিনার না খেলিয়ে। নীতিশ রেড্ডি 5th বোলিং অপশন হয়ে যেতে পারে, কারণ যেরকম পিচ বানাচ্ছে হয়তো স্পিনারদের জন্য বিশাল কিছু থাকবে না। সেখানে ফাস্ট বোলিং অ্যাটাকটাকেই বেশি করে মজবুত করা হোক। লাস্টবার যদিও কিন্তু ওয়াশিংটন সুন্দর এখানে খুব ভালো খেলেছিল, সেখানে স্পিনার খেললে অশ্বিনের আগে হয়তো ওয়াশিংটন সুযোগ পেয়ে যেতে পারে। সেখানে ইন্ডিয়ার প্লেইং 11 আমরা কি এক্সপেক্ট করতে পারি? ওপেন হয়তো আবারও আমরা KL রাহুল, জয়সওয়ালকেই করতে দেখবো। রোহিত হয়তো এরকম পিচ থেকে নিজেই ওপেন করতে চাইবে না, সেটাও হতে পারে। দেন 3 নম্বরে শুভমান গিল, 4 নম্বরে বিরাট কোহলি, 5-এ ঋষভ পন্থ, 6-এ রোহিত শর্মা, 7-এ নীতিশ কুমার রেড্ডি, এটা আমরা দেখতে পেতে পারি। দেন হয়তো 8-এ হর্ষিত রানা অথবা ওয়াশিংটন সুন্দর, মানে পিচ ওয়াইজ কিন্তু যেতে পারে টিম ইন্ডিয়া। দেন 9-এ আকাশদীপ সুযোগ পেতে পারে। দেন 10-এ খেলবে তোমার জাসপ্রীত বুমরা, 11-এ মোহাম্মদ সিরাজ। এই টাইপের একটা প্লেইং 11 নিয়ে কিন্তু যাবার ইন্ডিয়ার সম্ভাবনা থাকছে। ওয়াশিংটন, হর্ষিত নাকি আকাশদীপ, কোন দুজন খেলবে সেই দিকে কিন্তু অবশ্যই নজর থাকবে। বাকি তো সেরকম বিশাল কোনো চেঞ্জের সম্ভাবনা নেই। অস্ট্রেলিয়ার টিমের কথা বললে হ্যাজেলউড ফিট হলে হয়তো স্কট বোল্যান্ডের জায়গায় তাকে আনার কথা ভাবতে পারে, নাকি লিওনের জায়গায় নিয়ে এসে তারাও 4 জন ফাস্ট বোলারের সঙ্গে অ্যাটাক করবে। যদিও নাথান লিওনকে অস্ট্রেলিয়া খেলায়, কারণ নাথান লিওন এই টাইপের উইকেটে বল করে করে অনেক বেশি অভিজ্ঞ, অনেকটা এফেক্টিভ হয়।
সেখানে দেখা যাক অস্ট্রেলিয়া একটা এক্সট্রা ফাস্ট বোলিং অপশনের সঙ্গে যায় কিনা, বাট আবারও কিন্তু কামিন্স এবং স্টার্ক ইন্ডিয়ার জন্য ডেঞ্জার হতে পারে, এবং এই দিকে জসপ্রীত বুমরার ওপর অনেকটা বড় দায়িত্ব থাকবে। মোহাম্মদ সিরাজ, আই থিঙ্ক আরও অ্যাগ্রেসিভ সিরাজকে আমরা দেখবো, এবং সিরাজের থেকে কিন্তু এই টেস্টে ভালো বোলিং করা জরুরি। আর অস্ট্রেলিয়ান প্যাট কামিন্স যেরকম বাউন্সার মারছিল, ইন্ডিয়ান বোলারদেরও অতটা অ্যাগ্রেসিভ বোলিং করতে হবে, কারণ প্যাট কামিন্স বাউন্সার মেনে মেনে উইকেট নিয়ে চলে গেল। ইন্ডিয়ান বোলাররা কিন্তু আগের দিন সেরকমভাবে বাউন্সার ইউজই করেনি। অস্ট্রেলিয়ানদেরও বাউন্সার মারো 2-4টে, হেডে মারো, তবে গিয়ে কিন্তু ওরা একটুখানি ব্যাক ফুটে যাবে, নয়তো যদি হেডকে ফ্রন্ট ফুটে খেলিয়ে যায় সে তো আরামসে রান করতে থাকবে। সেখানে ক্যাপ্টেনকেও অ্যাগ্রেসিভ হতে হবে, ব্যাটিংও ভালো করা জরুরি। রোহিত এবং বিরাটের থেকে একটা বড় ইনিংস তো এই ম্যাচে চাই। বারবার যদি সিনিয়র প্লেয়াররা ফেল করে তাহলে তো ম্যাচ জেতা যায় না, সেখানে কিন্তু সবার উপর বড় দায়িত্ব থাকবে। ঋষভ পন্থের ব্যাট থেকেও কিন্তু একটা বড় ইনিংস দরকার, শুভমান গিল তার উপরও বড় দায়িত্ব থাকবে, কেএল রাহুলের উপর বড় দায়িত্ব থাকবে। তো সব মিলিয়ে কিন্তু একটা ভীষণ ইন্টারেস্টিং টেস্ট ম্যাচ শনিবার দিন থেকে শুরু হতে চলেছে, ভোর 5:30 থেকে, 5:30 না 5:50 থেকে। তো তোমরা এই টেস্ট থেকে কি এক্সপেক্ট করছো কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই। আর ভিডিওর শেষে এটাই বলবে যে শুধুমাত্র খেলা দেখো না, খেলার মধ্যে জয়েনও করে যাও ইন্ডিয়ার নম্বর 1 উইনিং কমিউনিটি পারিমেজ নিউজের সঙ্গে। তো হারি আপ, লিঙ্ক কিন্তু তোমরা পেয়ে যাবে একদম প্রথম কমেন্টে, সেখানে গিয়ে তাদের ওয়েবসাইট কিন্তু তোমরা চেক করতে পারো।